পদ্মজা। দরদর করে ঘামছে ফাহিমা। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ বুজল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে বদ্ধপরিকর সে। বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন কখনো ঘটেনি। অথচ আজ 5 দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটিও করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি, তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, একটি জড়বস্তু মাত্র। এই পাথরের রক্ত ঝরে, কিন্তু জবান খোলে না। ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছি, মুখ খোল। মেয়েটি তার থেকে 2 হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 1 মিনিট, 2 মিনিট করে 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না। ফাহিমা হতাশা বোধ করছে। চারপাশে থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় বুকের ধকধক শব্দে। উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখেই ফাহিমা উঠে দাঁড়ায়, স্যালুট করে। তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে, কী অবস্থা? ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে 4 দিনের বর্ণনা দেয়, পুঙ্খানুপুঙ্খভাবে। তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার চারপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল, আপনি আসুন। রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য, কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে। ফাহিমা হাঁপ ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে। ঠান্ডা গলায় বলে, আজই আমাদের প্রথম দেখা। সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল, কিছু বলল না, তাকালোও না। তুষার বলল, মা বাবাকে মনে পড়ে? মা বাবা শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে চড়ে চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো দাগ। এই নতুন নয়, মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায়, মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নীলচে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে। তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত তাকে বাহু ডোরে আটকে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, ফাহিমা, দ্রুত আসুন। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ এক দলা থুতু উঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্রটি আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবুও বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদ উদ্দিন হার মানার লোক না। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া, ঘরে রাহন ভালা না, কখন কি হইয়া যাইব টের পাইবা না।
মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট। তবুও রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করল, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়িডারে চাই। সব পাত্র যদি এই এক মেয়েকেই চায় তাহলে আর কি করার, তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজগজ করতে করতে আওড়ায়, গ্রামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়বে? কথা শেষ করেই সে একতলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেল আকাশ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। বছরের এই সময়ে এভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষার একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবা না? আবারে? পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তাকিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়িলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বলবি? বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, আজ ঘুমাক। পূর্ণার সদ্য পা দেওয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানত না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি কাছে, হেঁটে যেতে 5 মিনিটও লাগে না। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না। পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করে না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল, আশেপাশে নেই। পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। এখন হেমলতা দেখার আগে এক ছুটে বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো, এখনো পদ্মজা ওঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন। বিশাল বড় বিছানায় পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমোচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে দ্রুত পদ্মজার গায়ে 3 বার ফু দিলেন। গুরুজনরা বলে মায়ের নজর ভালো না, এতে সন্তানের ক্ষতি হয়। তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিয়ে দিলেন। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন তাকে হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বললেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকা কলেজে পড়েছেন। তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করেছেন। নিয়মের মধ্যে সব কিছু হওয়া চাই। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসতেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বলল, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। পরক্ষণেই বলল, আম্মা, পূর্ণা প্রেমা আসেনি? পূর্ণা স্কুলে, প্রেমা দুপুরে আসবে। আর আব্বা? আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন, শুকনো গলায় জবাব দিলেন, খাওয়ার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করে। তার জীবনে জন্মদাতা আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না।
কথা অবধিও বলেন না। পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা, নাকি সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? বাবা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, আম্মা বলো। হেমলতা নিশ্চুপ হয়ে থাকে। অনেকক্ষণ পর জবাব দেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে, কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার স্রোতও ছিঁড়ে গেল। সে দ্রুত খাওয়া শেষ করে হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল। সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। ৮ গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে ৩ ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা ৩ বোন একসঙ্গে পড়তে বসে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মোড়ল বাড়ি অন্ধকারে তলিয়ে যায়। ৯ বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকল, আম্মা, আম্মা। হেমলতা ভেতরের ঘর থেকে বললেন, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। উঁকি দিয়ে দেখে হানিফ এসছে। লোকটা সম্পর্কে তার সৎ মামা। হানিফকে দেখেই সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। হানিফ চেঁচিয়ে বলে, বুবু, বাড়ি অন্ধার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হেরিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ান। হানিফ দাঁত বের করে হাসলো, বলল, আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেড়িগুলা কই? ঘরেই আছে, পড়াশোনা করে। এই অন্ধকারে পড়ে? অবাক হয়ে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার। তিনি প্রসঙ্গ এড়াতে বললেন, ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামু না তোমার সারাইখানাতে যাওয়া লাগবো? তার উচ্চারিত শেষ বাক্যই রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা স্বাভাবিক সুরে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে সে কোনো কারণে, অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল, ৩ মাস হলো দেশে ফিরেছে। ৩ মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ সন্দেহবাতিক মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু। আজই এই লুকোচুরির ফায়সলা করবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর। রুদ্ধশ্বাস কণ্ঠে বলে, কতবার না করেছি লোকেটার পাশে বসবি না বেশিক্ষণ? তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা, প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো কিছু নিয়ে একভাবে নিষেধ করে না, তাহলে এখন কেন এমন করছে? হেমলতার রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার ঘরে আয়। মায়ের এমন কাট কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে গেল। পূর্ণা, প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে। পদ্মজা ধুকধুকানি হৃৎস্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। পদ্মজা পায়ের আঙুল খিচে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস আমার থেকে? হানিফ কি করেছে? পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিল। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি সে কতটা খারাপ। তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকোচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল, লুটিয়ে পড়ল মায়ের কোলে। এটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন। ৪ পুত্রের জন্মের পর তাদের জন্য ৬ কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। টগবগে ২ পুত্র ১৮ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত হয়। ছোট ছেলে ৮ বছর বয়সে কলেরা রোগে মারা যায়, বাকি থাকে বড় ছেলে মোর্শেদ মোড়ল।
বর্তমানে এই বাড়ির উত্তরাধিকার মোর্শেদ। যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না, বাউন্ডুলে জীবন তার। স্ত্রী সন্তানের অধীনেই এখন মোড়ল বাড়ি, তারই বাড়িটির রক্ষণাবেক্ষণ করে। চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পেছনে টলটলে জলের স্রোতস্বিনী। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতার বলতে শুরু করলো, মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আপা সবাই এসছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল। তাই হেমলতা শিকারী পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছে না, হাত পা কাঁপছে, তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরেন। উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়ায় দুজনে ভয় পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। হেমলতা গোপন বৈঠক ভেঙে ফেলে। দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। উঠানে বিদ্যুৎ নেই, পিছনে ৩ মেয়ে এসে দাঁড়িয়েছে। হেমলতার গলা উঁচিয়ে খেঁচিয়ে উঠলেন, কে কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করল, আমি। চিরপরিচিত কণ্ঠটি চিনতে বিড়ম্বনা হলো না তার। তিনি দ্রুত পায়ে উঠানে ছুটে যান। গেইটের পাশে নিথরের মতো পড়ে আছে মোর্শেদ মোড়ল, তার গায়ে শীতের চাদর। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তিনি ২ হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা, পূর্ণা দৌড়ে এসে সাহায্য করে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। ৩ মেয়ে মোর্শেদকে ধরে ঘরে নিয়ে যায়। মোর্শেদ হুট করেই বাড়ি ছাড়ে, হুট করেই বাড়ি ফেরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, কখনো কাঠফাটা রোদে। তার মনে পড়ে নিজ আলয়ের কথা, ফিরে আসে ক্ষিপ্ত ঘোড়ার মতো। মোর্শেদের এমফাইসিমা রোগটা ধরা পড়ে ৭ বছর আগে। আর অ্যাজমা ছিল, আবার ধূমপানেও আসক্ত। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ে। পূর্ণা প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার ঘরে ঝিম মেরে বসে আছে। তার চোখের দৃষ্টি জানলার বাইরে। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে থেকে পদ্মজা ভাবছে, আম্মা এখনো আসছে না কেন? সে আজ সব বলতে চায়। হৃদয়ের ক্ষত বয়ে বেড়ানো যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ায় হেমলতা। হাতে থাকা হ্যারিকেনের তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায়। হেমলতা হ্যারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসেন। পদ্মজা সবকিছু বলার জন্য তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। ভীষণ অস্বস্তি হয়। পদ্মজা তখন ৪র্থ শ্রেণীর ছাত্রী। বয়স আর কত হবে, ৯ কি ১০? খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা। হানিফের সৌদি চলে যাওয়ার উপলক্ষে রবিবারের এক সকালে নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হচ্ছিল। দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা আর পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি। যখন ঘুম ভাঙল, আবিষ্কার করল বাড়িতে কেউ নেই। সেদিন মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে ছিলেন না। বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্ম নাকি? পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। ওইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে বড্ড টানে। উপেক্ষা করতে পারে না। মিষ্টি সুরে হানিফ বলল, আয় আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেখানে যে মামাই ঘোর বিপদ হয়ে দাঁড়াবে সে জানত না। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন করে ওঠে। হানিফ কুৎসিত অঙ্গিভঙ্গি করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, গা ঝিমঝিম করছে, ভয় হচ্ছে। হানিফ বিছানায় বসে পদ্মজার কাছে ডাকে,
এদিকে আয়, তোর লগে গল্প করি। পদ্মজা কাছে যেতেই সংকোচ বোধ করছে। হানিফ পদ্মজার ডান হাতে টান দিয়ে কোলে বসায়। পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করে বলে, তুই জানোস তুই যে সবার থাইকা বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে। তার কান্না পাচ্ছে, মাথা ভনভন করছে। হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল, মোচড়াস কেন রে ছেড়ি? শান্তিমতো বইয়া থাক, মামা মেলা থাইক্কা সাজনের জিনিস কিন্না দিমু। হানিফ 2 হাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না। সে কাঁদো কাঁদো হয়ে বলল, মামা আমি চলে যাব। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তিই দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলেছে। পদ্মজা কান্না আটকে রাখতে পারল না। হঠাৎ কেঁদে উঠল, বলল, ব্যথা পাচ্ছি মামা, বাড়ি যাব আমি। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। বাঁধন হালকা হতেই পদ্মজা কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইলদের মতো লাগছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসতো তখন শরীরে খুব কষ্ট অনুভব হতো। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজার দিকে তাকায়। অনেক উঁচুতে ছিটকিনি, উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারবে না। তাই হানিফকে ভীতকণ্ঠে অনুরোধ করল, মামা দরজা খুলে দাও। ধমকে উঠল হানিফ, কেন? আমি তোরে যাইতে কইছি? তার কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখে নহর বইছে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা বধির কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে। ভয়ে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাটতে থাকলে পাশের বাড়ির কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করে উত্তেজনায় ফুটছে। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার হাত পা মুখ বেঁধে ফেলল। পদ্মজার 2 চোখের পানি হানিফের হৃদয়কে ছুঁতে পারছে না। সে ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক উল্লাসে ভেসে যাচ্ছে। হানিফ সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় এলো নৃশংস বাসনা। তাৎক্ষণিক নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেটটি 2 আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে জ্বলন্ত সিগারেটটি চেপে ধরল। স্মৃতিচারক করতে গিয়ে পদ্মজা হাউ হাউ করে কেঁদে ওঠে। হেমলতা 2 হাতে শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল। আমি তোমাকে খুব ডেকেছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে ঝড় তুলে দিয়েছে। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি শিরা উপশিরা। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার থেকে বেশি অত্যাচারী বলে মনে হচ্ছে। পাকিস্তানিরা আর কী বা ছিল? হেমলতা নির্বাক বাকরুদ্ধ। শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউ হাউ করে কাঁদছে। হেমলতার সর্বাঙ্গ জ্বলছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষিতা হচ্ছিল। পোড়া স্থানের যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে চৈতন্য হারায়। তখনই বাড়িতে সবাই ফিরে আসে। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি, হেমলতা জানে। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর এসেছিল সেদিন। 21 দিন বিছানায় ছিল। যতদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় ততদিন সে বিছানায় পড়েছিল। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল, পা এমনভাবে পুড়ল কী করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, লাকড়ির আগায় পা লেগে পুড়ে গেছে। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সঙ্গে অনেক যুক্তি, তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে দগদগে ক্ষত হয়ে গেছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে, মনে হলেই চুপ করে কোথাও বসে থাকে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কখনো। পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল, কিন্তু আজ হেমলতা খুব আফসোস করছে, নিজেকে অপরাধী মনে করছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলমলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই।
সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে আছে। মেয়েটা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মেছে। কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। অনেকক্ষণ মায়ের বুকে থাকার পর পদ্মজা শান্ত হয়। তখন হেমলতা ধীরকণ্ঠে বলল, পাটা দেখি। পদ্মজা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে। বুকের ধুকপুকানি বেড়ে যায়, রক্ত টকবক করে ওঠে। রন্ধ্রে রন্ধ্রে শুরু হয় প্রতিশোধের স্লোগান। তিনি হঠাৎ বলে উঠলেন, এই পোড়া দাগ হানিফের রক্তে দিয়ে মুছব। কথাটি কত সহজ করে বললেন হেমলতা, কিন্তু পদ্মজার হৃদয় কাঁপিয়ে তুলল। কি যেন ছিল কথাটিতে। তাকে তাকিয়ে দেখতে হেমলতা বললেন, এখন যা, ঘুমিয়ে পড়, কাল স্কুল আছে। পদ্মজাকে ঘরে পাঠিয়ে রান্নাঘর থেকে রামদা ছুরি হাতে নিয়ে উঠানে গিয়ে বসেন হেমলতা। উঠানের এক পাশে একটা বড় পাথর আছে। তিনি সেখানে গিয়ে পাথরটির পাশে বসে ছুরিটি ধার দিতে লাগলো। ঘষতে ঘষতে পাথর নরম হয়ে আগুনের ফুলকি দেখা দেয়, ধার হয়ে গেল। পদ্মজা ঘর থেকে লুকিয়ে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। পদ্মজা কিছু বলার পূর্বেই হেমলতা বললেন, আন্নার চাচার বড় মেয়ে বহু বছর আগে নিখোঁজ হয়েছে, শুনেছিস তো? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর মেয়েটাকে পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা বর্বর। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে ঘটনাটি শুনি। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। তিনি কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে গেছে। এই আপা, স্কুলে যাবা না? যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়ির ভেতরে চলে গেল। পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদিনী। জলের কানায় কানায় ভরে উঠেছে মাদিনী। জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজাড় থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগছে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। একটা লঞ্চ জলে কেটে এগিয়ে যাচ্ছে মাদিনীর বুকের ওপর দিয়ে। লঞ্চ দেখে 1 মাস আগেকার ঘটনা মনে পড়ে গেল। সেই রাতে হেমলতা ছুরি ধার দিয়ে নিজ ঘরে চলে যান। পদ্মজা অজানা আশঙ্কায় সারা রাত ঘুমোতে পারেনি। চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকে। শেষ রাতে চোখ লেগে আসে। ভোর হতেই হিমেলের চিৎকারে ঘুম ভাঙে যায়। হিমেল তার ছোট মামা, প্রতিবন্ধী, 1 পা বাঁকিয়ে হাঁটে। খুব সরল সহজ একজন মানুষ। বয়স 22 হলেও এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। পদ্মজা ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে বের হয়। পদ্মজাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে হিমেল। এই পদ্ম, আপা কই? আপা, আপা। পদ্মজা উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে মামা, এমন করছো কেন? পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে ডাকছে, আপা, এই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে এলেন। কি হয়েছে? হেমলতাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল হিমেল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলেছে আপারে। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হচ্ছে তিনি চমকে গিয়েছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করছেন। হেমলতা দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, পূর্ণা প্রেমাকে ওদিকে যেতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতার পিছু পিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যায় হিমেল। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। সে তার মাকে সবচেয়ে ভালো জানে, তবুও এখন ভয় পাচ্ছে। পুলিশ কি এসেছে? মাকে ধরে নিয়ে যাবে না তো? ভাবতে গিয়ে ধক করে উঠল পদ্মজার বুক। গ্রামের কাছেই শহর, থানা। পুলিশ নিশ্চয়ই চলে এসছে। পদ্ম ধপ করে বসে পড়ল মাটিতে। সে ঘামছে, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। খুনের কথা শুনে ভীষণ ভয় পেয়েছে পদ্ম। পূর্ণা, প্রেমা। আতঙ্কে দম বন্ধ হওয়ার উপক্রম। সে পদ্মজার পাশে এসে মৃদু কাঁপছে, চোখে ভাসছে। হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস। বাড়ি ভর্তি মানুষ, মানুষ আসছে ঠেলে ঠুলে। হেমলতা হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তেই ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ল তার ওপর। আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েন হেমলতা। খেয়াল করে দেখেন
মহিলা দুজন তার মা আর বোন, তারা হাউ হাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার দেখে শান্তি লাগছে, এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মজাও সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভুরু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নিলেন। পদ্মজার চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কিনা। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা মেয়ের দিকে তেড়ে যান। চোখ রাঙিয়ে পদ্মজার মাথা ঢেকে দিলেন ওড়না দিয়ে। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ে। তার মা চায় সে কখনো এত মানুষের সামনে না থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখেন পদ্মজা গোয়ালঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশের দল আসে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে, হানিফের লাশ নিয়ে যায়। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। সকালে লঞ্চ ঘাটে লাশ ভেসে ওঠে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসে। পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন হেমলতা। সেই হাসি দৃষ্টিগোচর হয় হেমলতার মা মঞ্জুরার। তিনি কিছু একটা ভেবে নিয়ে হেমলতার কাছে এসে কিরমির করে বলল, তুই খুন করছস? সঙ্গে সঙ্গে হেমলতা জবাব দিলেন, তোমার এমন মনে হচ্ছে কেন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তখন তার মাকে নিয়ে যাবে। কাহিল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। এসেছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেঁড়ারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলেই আমি খুন করেছি? অত রাইতে তুই তার কাছে কি দরকারে আইবি? আমি তোকে মারতাবো কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাব আমি। পদ্মজা কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে বলল, নানু, এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়ে গেছেন। তার চোখ মুখে ছড়িয়ে পড়েছে শঙ্কা। তিনি সবসময় হেমলতাকে ভয় পেয়ে চুপসে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে, নাকি অন্য কোনো কারণ আছে? কোনো উত্তর নেই। এসব ভাবলে ভীষণ মাথা ব্যথা হয়। অন্য ৮-১০টা পরিবারের মতো তারা নয় কেন? নাকি গোপনে সব পরিবারেরই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা স্নিগ্ধ স্বরে পদ্মজাকে ডাকলেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা অবাক হয়। তার মা মিথ্যে কথা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গেছিলেন আম্মা? হেমলতা জবাব না দিয়ে খাবার ছেড়ে উঠে গেলেন। পদ্মজার ভাবনার সুতো কাটল কারোর পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। এই ছেড়ি, যা এন থেইয়া। জন্মদাতার এমন দূর ব্যবহারে পদ্মজার কান্না পায়। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতর চলে যায় সে। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুলে যেতে হয়। ৩ বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুল যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছেও। হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলেছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে। চুপ কর। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পড়ে দুজন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর ৪ জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাংলা পড়া শিখে এসেছিল বলল পদ্ম। তার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে ছেড়ি,
বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে আনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবুও এইসব ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, তিনিও এই ভাষাতেই কথা বলেন, তাই শুদ্ধ ভাষার কথা বললেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শুন, কাইল আমরাত বাড়িত নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসবে? কোন নায়ক? শুটিং করবে? ছবির শুটিং? পদ্মজা এসবের কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে, তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করল। এরপর মনে হতেই বলল, লিখন সাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্য ছিল সুদর্শন অভিনেতা লিখন সাহ। দিনটাকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটার একটি বাচ্চা নেই। নিশ্চয় শেয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকেরই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণা প্রেমা দুপুরের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর আম্মা পদ্মজা পাশের ঘরে উঁকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাজ সেলাই করছে। আটপাড়ার একমাত্র তিনিই সেলাইয়ের কাজ করেন। প্রতিটি ঘরে কারো না কারো পরনে তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকা দেওয়ার পরেই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মুসকিনদের দান করলে তার দোয়ায় বিপদ কেটে যায়। মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা পানি নিতে আসে, একটু পরে আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবারের সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের পরিবারেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র 5টি। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে একজন হলো মুন্না। বয়স বেশি নয়, মাত্র 10। মা হারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়, কারোর মায়া হলে একবেলার দুমুঠো খেতে দেয়। পদ্মজা মোড়ক নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে খুশিতে জ্বলজ্বল করে ওঠে তার দুটি চোখ। পদ্মজা না বললেও সে বুঝে গেছে আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোড়কটি 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশি পদ্মজা খুশি হয়ে উঠল। বলল, খুব খুশি। হ, তোমাদের দোয়াতেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আমাদের জন্য দোয়া করবি? করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারে ছেলেটার না নেই, সে সব খায়। পদ্মজা আবার হাসল। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজনে আচার খায়। মুন্না একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালো। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে। অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে? আর বলবি না এসব, যা বাড়ি যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন।
সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হ্যারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা, আবার রান্নাঘরে আরেকটা হ্যারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার, তাই বিকেলেই রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয়। লাহারি ঘর থেকে? লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙাসহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে, অবশ্য জোঁকের ভয় তার নেই। পদ্মজার গমন পথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় ওই সুন্দর ঘন কালো রেশমি চুল, পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ঝিমছাম গরনের দুধে আলতা গায়ের রং দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে যেন পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারছে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে, এই তিনের ওপর কারো হাত থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে তিন বোন খেতে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। লতার মারের ভয়ে পড়ে সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট চিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজা আর পূর্ণার মনোযোগও নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। আচম্বিত ধমকে চমকে ওঠে প্রেমা, তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছুই খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে তাই মনে থাকে। পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠোনে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে তার ঠোঁটের হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হুনো লতা, আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রাঁধবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকব আমি। গামছা নিয়ে কলপাড়ে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনায়। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি? বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণারে চেয়ার আইনা দে। খবর কি? পূর্ণার চেয়ার নিয়ে আসে। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খসখসে গলায় ফরমায়েশ দিল, এই মাইয়া, যা পানি লইয়া আয়, অনেকক্ষণ ধইরা দামডা আটকাই আইছে। প্রেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো ভালাই, তো বাবা ছেলেটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক, কি কন? মেজোডা না, বড়ডা। তোমার বউ তো মরিচের লাহান,
কোনোখানেও রাজি হয় নাই। তুমি বোঝাও, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার ওপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চাই ছেড়ি পড়ুক, তখন পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মোর্শেদ হয়তো রাজি হবে। মোর্শেদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, বড় অসুখে পড়েছিল, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবানবন্দিতে সে অসাহত হলো। কটমটে গলায় বলল, যুবতী ঘরে রাহন ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে হুড়াহুড়ি করে। বেলা থাইতে জামাই ধইরা দেওন লাগে, বুঝছো? তোমার বউরে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করল রশিদ। জমি জমা, বাড়ি ঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসল। পদ্মজার বিয়ের কথা তুলেন নিয়ে বিনিয়ে। হেমলতা সাপ নাকচ করে দিয়ে বলে, কিছুতেই এখন মেয়ের বিয়ে দেব না। আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, তারপরে বাপের কাজ করতে এসো। মোর্শেদের তিরিক্ষি মেজাজ, রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার রাগ টগবগ করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, ছেড়ি যখন রুকমিয়ার নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না। এই ছেড়ি মজা বুঝাইব। কথাটি শুনে পদ্মজার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ একটা বাক্যই যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাস লাইগা ঘরটা ছাইড়া লাহারি ঘরে উইঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বললেন, শুটিং করার লইগা মাতব্বর বাড়িতে যারা আইছে হেরাই নাকি শুটিংয়ের জন্যে আমাদের বাড়ি পছন্দ হইছে। বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না। সত্যি টাকা খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে টাকা, ঢাকা পাঠাতে হলে টাকা। পদ্মজা যখন ছোট ছিলেন তখন একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। আরে বলবো নে, এসব এখন ছাড়ো, গুছাও, ওরা কালই আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনল। 7 দিন হয়েছে লিখন সাহ আর চিত্রা দেবী আনন্দপুরে এসছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেয়নি। পূর্ণা নামাজের পর দোয়া খুব অনুনয় করে আল্লাহকে বলেছে যেন লিখন সাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তারাই নাকি তাদের বাড়িতে আইব। পূর্ণা মনে হচ্ছে খুশিতে মারা যাবে। বুকের ভেতর দম আটকে আসছে। পানি লাগবে, পানি। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কাচুমাচু হয়ে হাসল মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে হেসে উঠবে চিত্রা। চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা। মাতব্বর বাড়ির কামল আসে। চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তার দেওয়া হয়েছে। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতায় মগা উৎসুক নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে হাসি চেপে রাখল। মগা, মদন এসবও কারোর নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই। প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করছেন। বৃষ্টি দেখেই ঢুকে পড়লেন রান্নাঘরে। চিত্রা রাহারি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার দেখেছি, তারপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহারি ঘরে, ওইডাও আছে।
লাহারি ঘর সেটা কি? মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কমলাদের জন্য, সেই ঘরকে এখানে লাহারি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? চিত্রার এই মগার ডাক শুনে মুহূর্তে মগার জগৎ সংসার স্বর্গ হয়ে তোলে। সে বাধ্যের মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই। মগা হৈ হৈ করে উঠল, না না, বেডা লইয়া যাওন যাইত না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় ছেলেটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই জোয়া। ছেলেটার স্কুল ছাড়া আর কোনো হানেই যাইতে দিওন না। বাড়ি দিবার আগে কইয়া রাইছে, লাহারি ঘরে বেডা মানুষ না যাইতে। এই ছেড়ি লইয়া বহুতটা কিস্সা আছে। চিত্তা বেশি কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসছে। উঠানের শেষ মাথায় একটা লাহারি ঘর, একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট মেয়ে এসছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বাঁয়ে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ, তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। মাঝমধ্যে চাদর টানিয়ে 2 ভাগ করা হয়েছে লাহারি ঘরকে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশে পদ্মজা, পূর্ণা ও প্রেমা দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে দিয়ে সব কচু কেটে খালি করে রেখেছে। তৈরি করেছে মাটির চুলা। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে অবশ্য মোর্শেদের মত ছিল না। সড়কে ওঠার একটা পথ থাকলে আর একটা পথ তৈরি করার বিপক্ষে তিনি। হেমলতা 2 মেয়েকে নিয়ে যে ঝোপঝাড় ছাপ করেছে, শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে গিয়ে আসা যাওয়া করতে দেওয়া হয়নি। হেমলতা মাঝে মাঝে ইচ্ছা করে পদ্মজার মুখ পুড়িয়ে দিত। পরক্ষণেই নিজের উপর ঘৃণা হয়। একজন মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে? পদ্মজার হাতে সূচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লাগছে। কেন এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান করে থাকতে হয় তাকে। আম্মা, আজ আমি রাঁধি? পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন। হেমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীর, পাতিলের কালি, আগুন চান না তিনি। হেমলতা হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স 36। শ্যামলাক চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্য রকম, বড় এবং কালো। চোখ দুটিতে পদ্মজার গভীর পুকুর মনে হয়, চিমছাম গরম। বনেই মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে। হেমলতা সম্মতি দিয়ে বললেন, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। সে আদুরে উল্লাসে প্রশ্ন করল, সত্যি আম্মা? সত্যি? আছরের আজান সেই কবে পড়েছে, দ্রুত যা। পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে। পূর্ণা প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বারবার বাটপাড়ি করায় এ নিয়ে কিছুক্ষণ পরপরই তর্কাতর্কি হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছিল। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোঁদা গন্ধ পেল। মাটির ঘ্রাণ তাকে খুব টানে। মোর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেলল। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই ছেড়ি রাঁধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই ছেড়ির হাতের রান্ধন আমারে খাওয়াইন না। মোর্শেদ কঠিন স্বর পদ্মজার কানে আসে। মায়ের অনুমতি পাওয়ার খুশিটুকু মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেয়, খেতে ইচ্ছা না হলে খাবা না। রাইতের বেলা না খাইয়া থাকবাম আমি। খাবার রাতেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা, আমি বা আমার মেয়ে কেউই না করেনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করবা না। আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন। কিরমির করে বললেন, পদ্ম আমার ছেড়ি না, পদ্ম তোমার মেয়ে। আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, আর নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন।
চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না। অথচ একসময় হেমলতাকে কত মেরেছেন। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোনো জাদুকর হেমলতাকে পাল্টে দিল। জানা নেই মোর্শেদের। রাতের এই শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানায়, মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুদ বের করে সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ। নিজেকে সে খুদ সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নামটা যেন কি? চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায়, এখনও পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলেন, এই বাড়ির মালিক যিনি তার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুইটা দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। ভগবান এত স্ত্রী দিয়েছেন মেয়েটাকে, বলার মতো নয়। হতবাক হয়ে গেলেন লিখন সহ উপস্থিত প্রত্যেকে। চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা, অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে বিব্রত বোধ করল চিত্রা। গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকটা আলোচনা চলল তাদের মাঝে। আগ্রহ বেশি ভালো লিখন, কিন্তু যখন শুনল মেয়েটার 16 বছর বয়স তখন দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনও 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখলে। নিজের ক্ষণ সময়ের অভিশালের কথা ভেবে আনমনে হেসে উঠল লিখন। চিত্রা তখনও পদ্মজার রূপের প্রশংসা করছিল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখছে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হ্যারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার মনে দাগ কাটতে পারছে না। ঠোঁট কামড়ে কাঁদছে সে, খুব জ্বলছে চোখ দুটো। রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছুঁড়ে দিয়েছেন মোর্শেদ। চোখের ঝাল পড়েছে। তা নিয়ে মোর্শেদের কি যে রাগ। মোর্শেদ অবশ্য চুপ ছিল, তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন। আর তর্ক করে কি হবে। পেছনে এসে হেমলতা দাঁড়ালেন, ডাকলেন, পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে? পদ্মজা জবাব দিতে পারল না, ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীর আর কেউ নেই তার। মা বাদে আর কারোর আদরও পায়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজার ছিচ কাঁদুনি। ছোট থেকে বাবার অনাদর পেয়ে আনমনে বিদ্ধ হয়ে কেঁদে চলেছে। তবুও চোখের জল ফোরায় না, মন শক্ত হয় না। এমন হলো তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছটির গুঁড়িতে বসে চুপ করে পদ্মজার ফোঁপানো শুনছেন। একটিবারের জন্য কান্না থামানোর চেষ্টা করলেন না। যখন চাঁদ মাথার ওপরে চলে এলো তখন ক্লান্ত হয়ে পদ্মজা নিজেই থেমে গেল। শান্ত হয়ে বসল মায়ের পাশে। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা মায়ের দিকে তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। যখন উদ্দেশ্য সফল হয়ে যায় তখন তারা শান্তি পায়। যে তোকে আঘাত করলো তাকে কেন তুই শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না। যাকে তাকে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক, সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি না। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তোর মুখটা দেখে তোর শান্তিটা হবে, যেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার ওপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সঙ্গে কেন এমন করে আব্বা? কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তুইও তাকে পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা। তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলে আমি তার মেয়ে না? এহেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন।